এই বৈশ্বিক মহামারীতে আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা, আফিয়াত, নিরাপত্তা দান করুন। এই শুভকামনায় আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে তোমাদের পড়াবো রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হলো পিএইচ, পিওএইচ এবং অসল লঘুকরণ সূত্র। আমরা প্রথমেই আজকে আলোচ্য বিষয় লক্ষ্য করি। কোনো দ্রবণের পিএইচ, পিওএইচ এবং পিএইচ স্কেল প্রতিপাদন করা শিখব। অসল লঘুকরণ সূত্র প্রতিপাদন এবং তার ব্যাখ্যা, তার প্রয়োগ, প্রযোজ্যতা শিখব। এখন আসো আমরা কোনো দ্রবণের পিএইচ কাকে বলে তার একটা ফর্মাল সংজ্ঞা আমরা শিখে নিই। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে, অর্থাৎ পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস আয়নের মোলার ঘনমাত্রা। তাহলে পিএইচ সমান আমরা কি মনে রাখবো? মাইনাস লগ এইচ প্লাস আয়নের মোলার ঘনমাত্রা। একইভাবে আমরা কোনো দ্রবণের পিওএইচ আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে। দেখো, কোনো দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে, অর্থাৎ পিওএইচ ইকুয়াল মাইনাস লগ ওএইচ আয়নের ঘনমাত্রা। পিএইচ এর সময় কি দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, আর পিওএইচ এর সময় দ্রবণে ওএইচ আয়নের ঘনমাত্রা মনে রাখবো আমরা। এখন পিএইচ সম্পর্কিত কিছু বিষয় আমাদের মনে রাখা জরুরি। সেটা হলো পিএইচ কেবল লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হয়। 1 মোলারের যে কম ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপরে আমরা মনে রাখবো পিএইচ মান দশমিকের পর 2 ডিজিটে অর্থবোধক করে লিখতে হয়। যেমন কোনো দ্রবণের পিএইচ পাওয়া গেল 3.50, এরকম নয় 3.5014, এরকম নয়, এটা ভুল, এটা সঠিক পদ্ধতি। নেক্সট আসো, পিএইচ এর কোনো একক নেই, এটা একটা সংখ্যাগত একটা প্রকাশ। পিএইচ প্রতীকটি পায়াসন্স অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের প্রাবল্য প্রকাশ করছে। কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার পরিমাপক হলো পিএইচ। আমরা পিএইচ এর একটা ম্যাথ দেখো। HCl দ্রবণের ঘনমাত্রা হলো এটা, পিএইচ গণনা করো। আমরা জানি পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। এখন এই যে HCl, এটা বিয়োজিত হয় কি এইচ প্লাস আর হচ্ছে Cl মাইনাস। তাহলে অতএব এখানে এইচ প্লাস আয়নের মোলার ঘনমাত্রা হবে, এখানে এটার যে ঘনমাত্রা সেটাই। তাহলে এখানে 2 × 10⁻³ তাহলে আমরা এখানে এটা বসায় দেই মাইনাস লগ, এখানে 2 × 10⁻³ আমরা যদি এটাকে লগ এ আর এটাকে বি ধরি, তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ 2 মাইনাস লগ 10⁻³। আর একটু অ্যাডভান্সে আমরা লিখতে পারি, এটার লগ 2 এর একটা মান আছে -0.30। লগ 2 এর মান বসায় দিলাম, আর এখানে আমরা যদি এটাকে আগে নিয়ে আসি পাওয়ারটাকে, তাহলে হয়ে যাবে +3 লগ 10। আবার আমরা জানি লগ 10 = 1, তাহলে আমরা একবারে বসায় দিতে পারি -0.30 + 3, একসাথে আমরা যদি করে ফেলি তাহলে 2.7। তাহলে অ্যান্সার হলো পিএইচ সমান 2.7। এটা আমাদের নির্ণয় পিএইচ। আশা করি তোমরা এখানে এই বিষয়টা হলো লগ 2 ইকুয়াল হলো 0.3। আমরা এই মানগুলো মুখস্থ করতেও পারি, অথবা আমরা ক্যালকুলেটর সাহায্যে আমরা মানগুলো বসায় দিতে পারি। নেক্সট আরেকটা ম্যাথ দেখি আমরা পিএইচ গণনার। 0.01 মোলার ঘনমাত্রা কত? এটার 0.01 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4 দ্রবণের পিএইচ গণনা করো। আবার আমরা একইভাবে পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস আয়ন, আর এখানে আমরা দেখাইতে পারি H2SO4
এটা একটা তীব্র অ্যাসিড বিয়োজিত হয়ে 2H প্লাস প্লাস সালফেট। তো এখানে দেখো এটা যদি 1 মোল হয়, এটা কয় মোল? H প্লাস 2 মোল। তাইলে এটার ঘনমাত্রা যা হবে এটার ঘনমাত্রা তার দ্বিগুণ হবে। তাইলে এখানে H প্লাস এর ঘনমাত্রা আমরা এখানে দেখতেছি কত? 0.01 মোলার। তাহলে এখানে হবে কত? 0.01 ইন্টু 2। আমরা তার রেজাল্ট পাবো কত? 0.02। এই মানটা আমরা এখানে বসায় দিব, মাইনাস লগ H প্লাস আয়নের জায়গায় কি এটা বসায় দিব 0.02। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা পাবো 1.69। অ্যান্সার আমরা লিখব নির্ণয় pH সমান 1.69। এইভাবে আমরা pH গণনার সহজ ম্যাথগুলো করতে পারি। তাহলে আমরা যদি মোলার ঘনমাত্রা থেকে pH বের করি, H প্লাস আয়নের ঘনমাত্রা থেকে pH বের করি, আবার pH যদি জানা থাকে তাহলেও কি আমরা একইভাবে H প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে পারি। দেখো এরকম একটা অঙ্ক, লেবুর রসের pH 3.5 হলে ওই রসে H প্লাস আয়ন এর মোলার ঘনমাত্রা গণনা করো। এখানে আমাদের দেয়া আছে pH 3.5, pH 3.5 দেওয়া আছে, অতএব H প্লাস আয়নের ঘনমাত্রা আমরা বের করব। দেখো এই ইকুয়েশনের মধ্যে pH ইকুয়াল মাইনাস লগ H প্লাস আয়ন, এখানে এটা যদি জানা থাকে তাহলে আমরা এটা বের করতে পারতেছি। এখন এটা যদি জানা থাকে, pH মানটা জানা থাকে, তাহলে আমরা কি H প্লাস আয়নের ঘনমাত্রা কিভাবে বের করব? এই মানগুলো এখানে বসায় দিই, বা 3.5 ইকুয়াল মাইনাস লগ H প্লাস আয়ন। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি, লগ H প্লাস, এই পাশে চলে যায় মাইনাস 3.5। এখন এটাকে H প্লাসটাকে এই পাশে রেখে আমরা এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, লগ ইনভার্স 1, যেটাকে অ্যান্টি লগও বলা যায়, মাইনাস 3.5। এখন আসো আমরা যদি এটাকে ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে একটা রেজাল্ট পাবো 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে অতএব আমরা H প্লাস আয়নের মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম এটা। অ্যান্সার H প্লাস আয়ন 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল পার লিটার। এটা হলো আমাদের pH থেকে H প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতি। তাইলে আমরা এই pH গণনার এই ম্যাথগুলো আমরা মোটামুটি বুঝলাম। এখন আসলে পানির আয়নিক গুণফল কাকে বলে সেটা শিখবো, এবং পানির আয়নিক গুণফল থেকে pH স্কেল প্রতিপাদন করা শিখবো। তাহলে পানির আয়নিক গুণফল কাকে বলে সেটা বোঝার আগে একটু আমরা চিন্তা করে নেই যে বিশুদ্ধ পানি সামান্য পরিমাণে বিয়োজিত হয়, অর্থাৎ বিশুদ্ধ পানি সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, পরীক্ষায় পাওয়া গেছে। এ থেকে প্রমাণিত হয় যে বিশুদ্ধ পানিও সামান্য পরিমাণ বিয়োজিত থাকে। তাহলে 1 মোল পানি বিয়োজিত হয় কি H প্লাস আর কি OH মাইনাস। এখন ভরক্রিয়া সূত্র যদি প্রয়োগ করি আমরা, তাহলে আমরা লিখতে পারি সাম্যাঙ্ক কে উৎপাদগুলোর মোলার ঘনমাত্রার গুণফল, নিচে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল, আর গুণ করলে আমরা এটা পাই। তারপরে আমরা এখানে কে ইনটু পানির মোলার ঘনমাত্রা। তাহলে আমরা বিশাল পানির তুলনায় সামান্য পরিমাণ পানি কি বিয়োজিত হয়, এই জন্য আমরা এটার পরিবর্তে কি আমরা একটা ধ্রুবক KW লিখতে পারতেছি। তাহলে এখানে এটার পরিবর্তে যদি KW লিখি তাহলে আমরা পাচ্ছি কি H প্লাস আয়ন ও OH আয়নের মোলার ঘনমাত্রার গুণফল ইকুয়াল KW। এই KW কে আমরা পানির আয়নিক গুণফল বলতেছি, অর্থাৎ এই KW কি পানির আয়নিক গুণফল বলে। এখন আমরা যদি পানির আয়নিক গুণফলের একটা সংজ্ঞা এইভাবে বলি যে বিশুদ্ধ পানিতে সৃষ্ট H প্লাস এবং OH আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। তাহলে এটাই পানির আয়নিক গুণফলের সংজ্ঞা হয়ে গেল। এখন আসো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান এই পরীক্ষায় পাওয়া গেছে
এটা এটা আমাদের মুখস্থ রাখা লাগবে পরবর্তী বিভিন্ন কাজের জন্য। আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে যেহেতু তাপমাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে বুঝতে হবে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে পানির আয়নিক গুণফলের এই মানটা কি ঠিক থাকবে না। তাহলে কক্ষ তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান এইটা আমরা মুখস্থ রাখবো। এখন চলো পানির আয়নিক গুণফল হতে পিএইচ স্কেল প্রতিপাদন করা শিখি। তাহলে আমরা লিখতে পারতেছি কি KW ইকুয়াল H প্লাস আর OH মাইনাস, এটা ইকুয়াল কত 1 × 10⁻⁻14। তাহলে অতএব লেখা যাচ্ছে H প্লাস OH মাইনাস 10 × 1 × 10⁻14। আমরা যদি উভয় দিকে লগ নেই তাহলে লগ এ বি ইকুয়াল লিখতে পারি কি লগ এ প্লাস লগ বি। তাহলে লগ এটাকে এ ধরো, এটাকে বি ধরো। লগ দ্বারা উভয় দিকে লগ নিয়ে আমরা এটা পেলাম। এখন আবার উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করে দেই, মাইনাস লগ, এখানে আমরা প্লাস রাখি, ব্র্যাকেটের ভিতরে মাইনাস নিয়ে যাই, OH মাইনাস মাইনাস লগ 1 × 10⁻⁻14। এখন আমরা মাইনাস লগ H প্লাস আয়ন সমান জানি কি PH প্লাস মাইনাস লগ OH আয়ন ইকুয়াল জানি কি POH, আর এটা ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা পাচ্ছি 14। তাহলে দেখো আমরা বিশুদ্ধ পানির আয়নিক গুণফল থেকে আমরা পাচ্ছি কি PH প্লাস POH সমান কত 14। এটাকে আমরা একটা সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণ মনে রাখবো। লিখতে পারি আবার KW অর্থাৎ পানির আয়নিক গুণফল এটা। অতএব এখন থেকে আমরা যদি H প্লাস OH মাইনাস এটাকে আবার আলাদা করি 14। এখন দেখো বিশুদ্ধ পানিতে, কারণ বিশুদ্ধ পানি বিয়োজিত হয়ে হয় কি H প্লাস আর OH মাইনাস কি হয়, অর্থাৎ প্রতি মোল বিয়োজিত হয় 1 মোল H প্লাস 1 মোল কি OH মাইনাস। তাহলে বিশুদ্ধ পানিতে H প্লাস এবং OH মাইনাসের ঘনমাত্রা কি সমান। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে যদি আমরা H প্লাস লিখি তাহলে আমরা এটাকে অমিট করে দিয়ে এখানে H প্লাস রাখতে পারি, 1 × 10⁻⁻14। এখন এটা a × a, তাহলে কি আমরা লিখতে পারি কি a স্কয়ার, অর্থাৎ H প্লাস স্কয়ার ইকুয়াল 1 × 10⁻⁻14। এখন উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে এখানে লিখতে পারি H প্লাস এই পাশে হয়ে যাবে কি 1 × 10⁻⁻7। উভয় দিকে মাইনাস লগ নেই, মাইনাস লগ 1 × 10⁻⁻7। আমরা যদি এটার পরিবর্তে লিখে দেই PH, তাহলে আমরা পাচ্ছি বিশুদ্ধ পানিতে পাচ্ছি কি বিশুদ্ধ পানির pH 7 পাচ্ছি, বিশুদ্ধ পানির pH 7, অর্থাৎ বিশুদ্ধ পানির pH 7। পরীক্ষা যদি সরাসরি আসে বিশুদ্ধ পানির pH 7 দেখাও, তাহলে কি আমরা এই পর্যন্ত দেখায় দেব। তাহলে কোন দ্রবণের pH 7 হলে তা কি নিরপেক্ষ। pH এর মান যদি 7 এর চেয়ে ছোট হয় তাহলে তা অম্লীয়। pH এর মান যদি 7 এর চেয়ে বড় হয় তাহলে কি ক্ষারীয়। অর্থাৎ নিরপেক্ষ পানিতে সামান্য অ্যাসিড যোগ করলে pH এর মান কি 7 এর নিচে চলে আসে, আবার ক্ষার যোগ করলে 7 এর উপরে চলে যায়। পানির আয়নিক গুণফল থেকে pH স্কেল প্রতিপাদনের মূল কথা হলো যে আমরা যত দ্রবণই ব্যবহার করি পরীক্ষা কার্যে সেটার রেঞ্জ 0 থেকে 14 এর মধ্যে থাকবে, অর্থাৎ pH এর মান কি 0 থেকে 14 এর মধ্যে থাকবে। আমরা এটার ব্যাখ্যার জন্য এই কথাগুলো আমরা লিখতে পারি যে সাধারণত পরীক্ষা কার্যে 1 মোলার ঘনমাত্রার চেয়ে কম ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করা হয়। যদি 1 মোলার HCl দ্রবণ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা pH বের করার ইকুয়েশনে বের করে
ওয়ান বসায় আমরা পাচ্ছি কি 0। যদি আমরা পিএইচ পাই 0 1 মোলার এইচসিএল দ্রবণের ক্ষেত্রে, তখন আমরা পিওএইচ পাবো কত 14, কারণ পিএইচ এবং পিওএইচ এর যোগফল কত 14। আবার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যদি আমরা ব্যবহার করি কখনো কোনো পরীক্ষা কার্যে, সেক্ষেত্রে আমরা পিওএইচ পাবো কত 0। যখন আমরা পিওএইচ 0 পাবো তখন পিএইচ হবে কত 14, যেহেতু দুইটার যোগফল কত 14। সুতরাং যে কোনো জলীয় দ্রবণের পিএইচ এর মান 0 থেকে 14 হবে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে নিম্নরূপ পিএইচ স্কেল দেখানো যায়, অর্থাৎ পিএইচ এর রেঞ্জ 0 থেকে 14 পর্যন্ত দেখানো যায়। এখন পিএইচ এর মান নিচে দেখতে পাচ্ছ যে পিএইচ এর মান আস্তে আস্তে বাড়তেছে, আর উপরে দেখানো হয়েছে H+ আয়নের মোলার ঘনমাত্রা কি আস্তে আস্তে কমতেছে। আমি যত মানে পাতলা দ্রবণই ব্যবহার করি না কেন, যত লঘু দ্রবণই ব্যবহার করি না কেন, সেখানে এর চেয়ে কম লঘু আর হতে পারে না, 10⁻⁻14। আর যেহেতু পরীক্ষা কার্যে বেশি ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে 0.1 মোলার বা 1 মোলারের ক্ষেত্রে মান আসে 0। তাইলে এর চেয়ে বেশি ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করতেছি না এবং এর চেয়ে লঘু দ্রবণও ব্যবহার করতে পারতেছি না। তাইলে আমাদের সীমানাটা এত, এবং এই সীমানার মধ্যে আমরা যে বিভিন্ন দ্রবণের পিএইচ নির্ণয় করব, তার জন্য কি পিএইচ স্কেলের রেঞ্জ 0 থেকে 14 হয় কি যৌক্তিক। এমসিকিউ এর জন্য কয়েকটা উপাদানের পিএইচ ভ্যালু মনে রাখার চেষ্টা করব। যেমন লেবু রসের পিএইচ এই রেঞ্জের মধ্যে থাকে, মানুষের পাকস্থলীর পিএইচ এই রেঞ্জের মধ্যে থাকে, গরুর দুধের পিএইচ 6.6, চোখের পানির পিএইচ 7.4, মানুষের রক্তের পিএইচ এই রেঞ্জের মধ্যে থাকে। এখন আমরা পড়ব অসওয়াল্ড লঘুকরণ সূত্র। অসওয়াল্ড লঘুকরণ সূত্র দুর্বল অম্ল বা ক্ষারের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যারা দ্রবণের সামান্য পরিমাণ বিয়োজিত হয় তাদের ক্ষেত্রে অসওয়াল্ড লঘুকরণ সূত্র প্রযোজ্য। সূত্রটা লক্ষ্য করো, দুর্বল অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা তার দ্রবণের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বিয়োজন মাত্রা যদি আমরা আলফা দ্বারা প্রকাশ করি, আলফা সমানুপাতিক 1/√c। এখানে সিটা হলো দ্রবণের মোলার ঘনমাত্রা, সি দ্রবণের ঘনমাত্রা। মনে করি HA একটি দুর্বল অ্যাসিড যার দ্রবণের ঘনমাত্রা সি মোল পার লিটার। তাহলে আমরা যদি এটাকে এভাবে দেখাই, HA উভমুখীভাবে বিয়োজিত হয়, দুর্বল যেহেতু এই জন্য উভমুখীভাবে বিয়োজিত হয়, H+ আর কি A- আয়ন সৃষ্টি করবে। এখন শুরুতে এটার ঘনমাত্রা কি সি মোল পার লিটার, সি এটা কি 0, এটা 0। সাম্যাবস্থায় এটা থেকে বিয়োজিত হবে কি আলফা সি, সি থেকে আলফা সি, এখানেও কি হবে আলফা সি, এখানেও কি আলফা সি। মজার বিষয়, তোমাদের বিয়োজন মাত্রার বিষয়টা একটু ক্লিয়ার করে নেই, যে যদি 1000 মোল থাকে কোনো উপাদান একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে, বিয়োজিত হলো মনে করো 5 মোল, তাহলে 1 মোলে বিয়োজিত হবে কত 5/1000। তাহলে এই যে 5/1000 এটা হলো কি 1 মোলে বিয়োজনের পরিমাণ, এটাকে বলা হয় কি বিয়োজন মাত্রা। এটাকে আমরা বলতেছি কি বিয়োজন মাত্রা, আলফা দ্বারা প্রকাশ করতেছি। এখন নেক্সট আসো, যদি 1 মোলে বিয়োজিত হয় আলফা, তাহলে 2 মোলে বিয়োজিত হবে কি 2 আলফা। একইভাবে সি মোল থেকে বিয়োজিত হবে কি সি আলফা। তাহলে 1 মোলে বিয়োজিত হলো আলফা, সি মোল থেকে কি সি আলফা। এটা আমরা এখানে লিখলাম যে সি থেকে সি আলফা বা আলফা সি একই কথা। আর সাম্যাবস্থায় উৎপাদের জায়গায় কি এটার জায়গায়ও কি আলফা সি হবে, এটার জায়গায় কি আলফা সি হবে। আমরা ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে আমরা লিখলাম উৎপাদগুলোর মোলার ঘনমাত্রার গুণফল কি উপরে, আর বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল কি নিচে। এখন সাম্যাবস্থায় এটার পরিমাণ পেলাম কি সি মাইনাস আলফা সি, এটা এখানে বসায় দিলাম, উৎপাদ এটার জায়গায় আলফা সি, এটার জায়গায় কি আলফা সি বসায় দিলাম। আমরা বাকি ক্যালকুলেশন করে সিটাকে কমন নিয়ে এই করলাম। এখন আসো
আমরা যদি এখান থেকে সি সি বাদ দেই, কাটা দিই, তাহলে এইটুকু থাকতেছে। এখন আসো এইচ এ দুর্বল অ্যাসিড বলে তার বিয়োজন মাত্রা আলফা এর মান অতি নগণ্য হবে। অতএব আমরা লিখতে পারি 1 মাইনাস আলফা, যেহেতু এটার মান অতি নগণ্য তাহলে এটা সমান কি, প্রায় এটা লেখা যায়, 1 লেখা যায়। তাহলে নিচে 1 মাইনাস আলফার জায়গায় যদি 1 হয়, নিচের পদ যদি 1 হয়, তাহলে এটা না লেখা একই কথা, লেখা বা না লেখা একই কথা। তাইলে এখানে কে এর সমান আমরা লিখতে পারতেছি আলফা স্কয়ার সি। তাহলে আমরা যদি আরেকটু অ্যাডভান্স হই, তাহলে আলফা সমান লিখতে পারতেছি আমরা রুট কে এ বাই সি। অতএব আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে লিখতে পারতেছি, এখানে কে ধ্রুবকটাকে যদি এখানে নিয়ে আসি সমানুপাতিকের জায়গায়, তাহলে লিখতে পারতেছি 1 বাই রুট সি। তাইলে এখানে আমাদের দুইটা জিনিস মনে রাখা জরুরি। একটা হলো আলফা ইকুয়াল কি পাইলাম আমরা, এইটা পাইলাম। আরেকটা হলো আলফা সমানুপাতিক 1 বাই রুট সি, যেটা আমাদের অসর লঘুকরণ সূত্রের মূল গাণিতিক রূপ। এটা আমরা মনে রাখবো অঙ্ক করার জন্য। তাহলে আমরা আসো ইহাই অসওয়াল্ড লঘুকরণ সূত্র। তাহলে চলো আমরা এখন দেখি অসওয়াল্ড লঘুকরণ সূত্রের প্রযোজ্যতা এবং তার প্রয়োগ। মৃদু অম্ল বা ক্ষারের অর্থাৎ দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য, কিন্তু তীব্র অম্ল বা ক্ষারের দ্রবণের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। কেন নয়? কারণ তীব্র অম্ল বা ক্ষার কি সম্পূর্ণ বিয়োজিত হয়, অর্থাৎ একমুখীভাবে বিক্রিয়া সম্পন্ন হয়, এখানে কোনো সাম্যাবস্থা পাওয়া যায় না। এখন আসো অসওয়াল্ড লঘুকরণ সূত্রের প্রয়োগ। দুর্বল অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা এর মান নির্ণয় করা যাচ্ছে কি এই সূত্রের সাহায্যে। দুর্বল অম্লের দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা এবং pH গণনা করা যাচ্ছে এই সূত্রের সাহায্যে। দুর্বল ক্ষারের দ্রবণে OH আয়নের ঘনমাত্রা এবং pOH গণনা করা যাচ্ছে কি এই সূত্রের সাহায্যে। এখন আসো আমরা দুইটা প্রয়োগ লক্ষ্য করি। সমস্যা 1, 0.1 মোলার HCOOH দ্রবণের বিয়োজন মাত্রা গণনা করা। এইসব অঙ্কের ক্ষেত্রে যেহেতু অ্যাসিড, এটার ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক কে এর মান দেওয়া থাকবে। দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻5, এটা দেওয়া আছে। এখন আমরা জানি অসওয়াল্ড লঘুকরণ সূত্র থেকে আমরা জানি অসওয়াল্ড লঘুকরণ সূত্র হতে পাই কি পাই, আমরা জানি বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা আলফা সমান রোধ কে এ বাই সি আমরা জানি। তাহলে এখন এখানে আমাদের কি কি জিনিস দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে কে এ ইকুয়াল 1.6 ইন্টু 10⁻⁻5, ঘনমাত্রা সি দেওয়া আছে 0.1 মোলার। তাহলে এখানে এই দুইটা মান আমরা এখানে বসায় দিব। অতএব আলফা ইকুয়াল রোড 1.6
6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 নিচে 0.1 বসায় দিই। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাবো 0.012। তাইলে অ্যান্সার নিয়ে নেওয়া বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রা 0.012। এই এখন যদি এটা শতকরা চায়, শতকরা চাইলে আরেকটু অ্যাডভান্স করে যাব। যদি শতকরা চায়, শতকরা চাই, তাহলে কি করব? তাহলে বিয়োজন মাত্রা আলফা সমান কি 0.012 এর সাথে কি আমরা 100 গুণ করে দিই। সমান সমান কত হবে? 1.2%। আচ্ছা, তাইলে আসো আমরা এই ধরনের পরে আরেকটা বিয়োজন মাত্রা দেখলাম। এই দুইটা থেকে যে কোনো একটা প্রয়োগ দেখলে বাকিগুলো আমরা পারবো। দুর্বল অম্লের দ্রবণে H+ আয়ন অথবা কি দুর্বল ক্ষারের দ্রবণে OH আয়নের ঘনমাত্রা থেকে আমরা কি pOH গণনা করি। আসো আমরা এই ধরনের আরেকটা ম্যাথ করি। এখানে 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে OH আয়ন এর ঘনমাত্রা pOH এবং কি pH গণনা করতে বলা হয়েছে। তাহলে শুরু করি আমরা অসল লৌহকরণ সূত্র দিয়ে। অসল লৌহকরণ সূত্র থেকে আমরা পাই কি কোন দ্রবণে দুর্বল এসিড বা ক্ষারের দ্রবণে OH আয়নের ঘনমাত্রা, ক্ষারের ক্ষেত্রে OH আয়নের ঘনমাত্রা সমান কি আলফা সি। আলফা সি, এখন এই আলফা সমান আমরা জানি রোড Kb/c ইনটু সি। এখন আসো আমরা এই সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? Kb/c। এই সি এর পরিবর্তে আমরা লিখতে পারি কি রোড সি ইনটু কি আরেকটা রোড সি। এখন যদি আমরা এই রোড সি কেটে দিই, তাহলে এখানে থাকতেছে কি রোড Kb ইনটু কি সি থাকতেছে। তাহলে এখন চলো আমরা এই Kb এবং সি এর মান বসায় দিই। এখানে আমাদের দেওয়া আছে কি, এখানে Kb এর মান দেওয়া আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এবং সি এর মান দেওয়া আছে 0.1। তাইলে আমরা এই মানগুলো যদি এখানে আমরা বসায় দিই, তাইলে আমরা পাচ্ছি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 0.1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এখন আসো আমরা তাহলে আমরা OH আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম এটা। এখন আমরা pOH সমান জানি কি মাইনাস লগ OH আয়নের ঘনমাত্রা। এখন আমরা যদি এই যে এখানে পাইলাম OH আয়নের ঘনমাত্রা যেটা পেয়েছি, আমরা এখানে কি ওটা বসায় দেব। এই ইকুয়েশনের মধ্যে আমরা এটা বসায় দিতে পারি। মাইনাস লগ 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 বসায় দিই। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এখানে পাচ্ছি 3.39। তাহলে অতএব আমরা পেয়ে গেলাম pOH। তাহলে আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় অ্যান্সার পেয়ে গেলাম pOH। নেক্সট আরেকটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আছে pH। এখন আসো আমরা এই পাশে একটু লিখি যে আবার আমরা জানি pH দ্রবণের pH প্লাস pOH ইকুয়াল কত 40 আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের pH টাকে এই পাশে রেখে আমাদের 40 মাইনাস pOH টাকে ওই পাশে নিয়ে গেলে এখন আমরা এখানে pOH এর মান আমরা বসায় দিই 3.39 বসায় দিলাম। তাহলে আমরা পাইলাম কত 10.61 অর্থাৎ pH ইকুয়াল এটা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত তৃতীয় অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমাদের আজকের এই অঙ্কের তিনটা অ্যান্সার। প্রথম কোশ্চেন কি ছিল?
OH আয়নের ঘনমাত্রা। দ্বিতীয় কোশ্চেন কি ছিল? POH। তৃতীয় কোশ্চেন কি ছিল? PH। তাহলে দেখো আমরা শুরু থেকে আমরা OH আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম, সেকেন্ড আমরা পেয়ে গেলাম POH এর মান পেয়ে গেলাম, তারপরে আমরা থার্ড এখানে এই ইকুয়েশনের মধ্যে আমরা জানি PH প্লাস POH সমান 14, এখানে বসে আমরা PH-টাকে এই পাশে রেখে এটাকে ডান পাশে দিয়ে দিলাম। যেহেতু আমাদের POH জানা আছে কত 3.39, এই 3.39 বসায় আমরা পেয়ে গেলাম কি 10.61 PH। তাইলে আমরা আজকে PH, POH এবং অসর লৌহগণের সূত্রের বিস্তারিত বিষয় বস্তু জানলাম। তাহলে তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আবার দেখা হবে।